Welcome back to SS2 Digital Learning. Today in this class we are going to learn an interesting topic from your textbook. So without any delay, let's get started. তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা শুরু করার আগে বেশ কয়েকটা কথা বলি। তো আমরা মনুষ্য সমাজে বাস করছি। তো আমাদের দেখবে বিভিন্ন রকমের নিয়ম শৃঙ্খলা, নিয়ম রীতি, ল অ্যান্ড অর্ডার আছে। তো এই যে আইন বা রুলস এগুলো থাকার কারণটা কি? এগুলো থাকার একটার কারণ হচ্ছে যে আমরা যাতে সুস্থ হয়ে এবং স্বাভাবিকভাবে এবং আমাদের সুবিধার মতো করে থাকতে পারি, তার জন্যই হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। যে এমন কোনো রুলস অ্যান্ড রেগুলেশন বা এমন কোনো রুলস না থাকে যেটা আমাদের কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে বা আমাদের অসুবিধা হতে পারে, সেরকম কোনো রুলস না যেন থাকে বা সেরকম আমরা রুলস চাই না। তো এমন কিছু রুলস আছে দেখবে, সেই রুলসগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু এমন অনেক পরিস্থিতি আসে যেখানে সেই রুলসগুলো প্রয়োগ করলে সুবিধার থেকে অসুবিধাই হয়। তো তখন সেক্ষেত্রে আমাদেরকে সেই রুলসের মধ্যে থাকলে হবে না, রুলসটাকে পরিবর্তন করতে হবে বা যে নিয়মটা আছে সেই নিয়মটাকে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করতে হবে। যে এই ধরনের কিছু রুলস আছে বা এরকম রুল আছে, এই রুলেই চলতে হবে, সেরকম না। যে কঠিন পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি বা যে পরিস্থিতির মধ্যে পড়লে ওই রুলসটা বা এমন একটা রুলস দেওয়া আছে যেটা অসুবিধা হতে পারে মানুষের বা অসুবিধা হচ্ছে, তখন সেক্ষেত্রে আমাদেরকে রুলসগুলোকে পরিবর্তন করে দিতে হবে বা রুলসটাকে পরিবর্তন করতে হবে। তো সেই রকমই একটা গল্প আজকে আমরা পড়তে চলেছি, সেরকমই একটা টেক্সট যেটা তোমাদের টেক্সট বুকেতে আছে, সেরকমই একটা টেক্সট আজ আমরা পড়তে চলেছি। তো সেই টেক্সটটা হচ্ছে এই রুলসকে নিয়ে, যে রুলসটা হচ্ছে যে রুলসের মতো করে মানুষের সুবিধার্থে যেন চলে বা প্রয়োগ করা হয়, যে এমন কোনো রুলস যেটা মানুষের অসুবিধা হয় সেরকম রুলস না যেন থাকে, এই নিয়েই হচ্ছে এই টপিকটা। তো সেই টপিকটা হচ্ছে তোমাদের দেখবে টেক্সট বুকের লেসন 2-তে আছে। তো সেই টেক্সট বুকটার নাম হচ্ছে বা সেই টেক্সটটার নাম হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। তো আজকে তোমাদের টপিকটা হচ্ছে, আজকে তোমাদেরকে যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। তো টাইটেলটা সম্পর্কে একটু আলোচনা করে নিই, তারপর আমরা রাইটারের সম্পর্কে আলোচনা করব। তো অল অ্যাবাউট এ ডগ, এটা থেকে আমরা কি বুঝছি বা কি বুঝতে পারছি না? অল অ্যাবাউট এ ডগ, এটা থেকে আমরা একটাই বুঝতে পারছি যে সব কিছু কুকুরটার জন্য বা সব কিছু একটা ডগের জন্য বা সব কিছু একটা কুকুরের জন্য। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সেটা আমরা পরে আসছি। তো তার আগে আমরা রাইটারের সম্পর্কে একটু জেনে নেওয়াটা দরকার আছে, বা কি প্রসঙ্গে বা রাইটার কোন প্রসঙ্গে কোন সময়ে এই গল্পটা লিখেছেন সেটাকে আমরা একটু আগে জানি। ওকে, তো রাইটারকে না অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। রাইটারের নাম হচ্ছে অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। তো কোন সেঞ্চুরি রাইটার ছিলেন তিনি না 1865 টু 1946, অর্থাৎ 19th সেঞ্চুরির একজন বিখ্যাত বা ফেমাস রাইটার ছিলেন অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। তো তিনি কোথাকার রাইটার ছিলেন না ওয়াজ এ ব্রিটিশ রাইটার, মানে ইংল্যান্ডের রাইটার ছিলেন তিনি, ব্রিটিশ। তো তিনি কি ছিলেন না একদিকে জার্নালিস্ট ছিলেন। জার্নালিস্ট মানে কি না ওয়ান হু গ্যাদার্স ইনফরমেশন অ্যান্ড রাইটস অন নিউজ পেপার অর আদার্স ম্যাগাজিন, তাকেই বলা হচ্ছে জার্নালিস্ট।
অ্যান্ড অথর, এবং সেই সঙ্গে কে ছিলেন না লেখক ছিলেন, অর্থাৎ বিভিন্ন টপিক নিয়ে তিনি লিখতেন। হিজ এসেজ রিটেন আন্ডার দ্য পেন নেম, যে তার যে এসেগুলো প্রবন্ধগুলো সেগুলো লেখা হতো রিটেন আন্ডার দ্য পেন নেম। পেন নেম মানে কি না, পেন নেম মানে হচ্ছে ছদ্মনাম। ছদ্মনাম মানে কি নিক, ছদ্মনাম মানে হচ্ছে এমন কিছু নাম যে নেমটা হিডেন, যে নিজের যে আসল নেমটাকে অরিজিনাল নেমটাকে সেই অরিজিনাল নেমটাকে হিডেন করে একটা অন্য নাম দেওয়া হয়, তো সেটাকেই বলা হচ্ছে পেন নেম। কি নাম রেখেছিল না, নামটা ছিল আলফা অফ দ্য প্লাউ। নামটা ছিল আলফা অফ দ্য প্লাউ। আলফা কি না, আলফা হচ্ছে ফার্স্ট গ্রিক লেটার ইন অ্যালফাবেট, যে গ্রিকের যে গ্রিক লেটারগুলো আছে সেই লেটারগুলোর মধ্যে অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেটের মধ্যে প্রথম লেটারটা হচ্ছে আলফা। তো এখানে আলফা কথাটা ব্যবহার করা হচ্ছে স্টার অর্থে, যে একটা নক্ষত্রের নাম অনুসারে আলফাটা লেখা হয়েছে। আলফা সেন্টাউরি নাম শুনেছো দেখবে, তো সেই আলফা নক্ষত্রের নাম অনুসারে রাইটার এখানে আলফা কথাটা ব্যবহার করেছেন। আলফা অফ দ্য প্লাউ, প্লাউ মানে কি না, প্লাউ মানে হচ্ছে নাঙ্গল দেওয়া, তো সেই নাঙ্গল দেওয়াকে প্লাউ বলা হয়। তো পেন নেমটা কি না, ছদ্মনামটা কি রেখেছিলেন রাইটার না, নিজের ছদ্মনামটা দিয়েছিলেন আলফা অফ দ্য প্লাউ। কি নাম বললাম না, আলফা অফ দ্য প্লাউ ছদ্মনাম। আর হাইলি রিগার্ডেড, এবং এই নামে তিনি রিগার্ডেড মানে প্রশংসিত ছিলেন, যে তার যে পেন নেম ছদ্মনামটা আলফা অফ দ্য প্লাউ, এই নামে তিনি রিগার্ডেড প্রশংসিত ছিলেন। হিজ ইউনিকনেস, ইউনিকনেস মানে হচ্ছে বিশেষত্ব, লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। যে হিজ ইউনিকনেস মানে এই যে রাইটার, এই রাইটারের বিশেষত্বটা কোন জায়গায় ছিল না, লে ইন হিজ এবিলিটি, যে তিনি পারদর্শিতা দেখাতেন, এবিলিটি মানে সক্ষমতা বা পারদর্শিতা দেখাতেন কোথায় না, টু টিচ দ্য বেসিক ট্রুথ, যে সাধারণ যে সত্যতা অফ লাইফ, যে জীবনের যে সত্যতা, যেটা বাস্তব জীবনটা, সেটাকে তিনি কিভাবে দেখাতেন না, ইন অ্যান ইজি সহজভাবে অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, এবং আনন্দের ভঙ্গিতে বা আনন্দের সঙ্গে তিনি মানুষের কাছে প্রেজেন্টেশন করতেন, যে বেসিক ট্রুথ অফ লাইফ, যে আমাদের যে সাধারণ যে সত্য জীবন বা বাস্তব জীবন, সেই বাস্তব জীবনটাকে তিনি মানুষের মধ্যে তার যে রাইটিং, সেই রাইটিংয়ের মধ্যে তুলে ধরতেন কেমনভাবে না, ইজি একদম সহজভাবে অ্যান্ড অ্যামিউজিং ম্যানার এবং আনন্দের সঙ্গে। দ্য পিলার্স অফ সোসাইটি, পিবেলস অন দ্য শোর, মেনি ফরোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিং, যে তিনার বিখ্যাত কিছু রাইটিং হচ্ছে পিবেলস অন দ্য শোর, মেনি ফরোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, এইগুলো হচ্ছে ওনার কিছু বিখ্যাত রাইটিংস বা লেখা। তো এই হচ্ছে আমাদের এজি গার্ডিনার যিনি রাইটার, সেই রাইটারের সম্পর্কে বিশেষত্ব বা রাইটারের সম্পর্কে কিছু বলা হলো। তো এরপর কাম টু দ্য সামারি অফ দ্য টেক্সট, বা কোন প্রসঙ্গে বা টেক্সটটা কী পারপাস বা কী উদ্দেশ্যে লেখা হয়েছে। ইন দিস টেক্সট, এই টেক্সটে হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, যেটা হচ্ছে এডিটেড ভার্সন। দেখবে যে কোনো বই দেখবে এডিটেড প্রকাশক মানে প্রকাশনা করা হয়েছে, দেখবে একটা দেয়া থাকে এডিটেড বাই উমুক, যে একজনের নাম দেওয়া আছে, তো এবং ইয়ারটা দেওয়া আছে যে এই সালে এডিটেড করা হয়েছে। তো ইন দিস টেক্সট হুইচ ইজ এন এডিটেড ভার্সন, যেটা ভার্সনটাকে এডিটেড ভার্সন মানে একটা অফ দ্য গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, যে গার্ডিনারের অল অ্যাবাউট এ ডগ নামে একটা এসে আছে, সেই এসের এডিটেড ভার্সন হচ্ছে এই অল অ্যাবাউট এ ডগটা। দ্য অথর অবজার্ভস হাউ এ বাস কন্ডাক্টর মেক্স
এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং। তাহলে আমরা গল্পটা একটু বুঝতে পারছি, দেখো এটা কী গল্পটা নিয়ে, না গল্পটা এখানে আমরা দেখছি কি না অথর অবজার্ভ, যে লেখক নিজেই লক্ষ্য করেছেন কি না হাউ এ বাস কন্ডাক্টর, একজন বাস কন্ডাক্টর কী করছে না টু মেক্স এ লেডি, যে একজন ভদ্র মহিলাকে গো আপ টু দ্য আনকভার টপ অফ এ ডাবল ডেকার বাস, যে একটা দোতলা বাসের একদম ছাদেতে পাঠাচ্ছে, আনকভার্ড মানে যেটা ঢাকা নেই, ঢাকনাহীন ছাদেতে, বাস অনেক ফ্রিজিং ইভিনিং, যে একটা কনকনানি ঠান্ডার সন্ধ্যায়, জাস্ট বিকজ হি ইজ ক্যারিং এ ডগ। কারণটা কি না, কারণটা হচ্ছে সে একটা সঙ্গে করে কুকুর নিয়ে যাচ্ছিল। তাই দেখবো আমরা রাস্তাঘাটে অনেকে দেখতে পাই যে যেহেতু কুকুর একটা পোষ মানানো প্রাণী এবং একটা ফেভারিট অ্যানিমেলের মধ্যে পড়ছে, তো সেই জন্য দেখবো অনেকে কুকুর বা ডগ সঙ্গে করে নিয়ে যায়। তো সেরকম এই যে লেডি, এই যে ভদ্র মহিলাটা, সেই ভদ্র মহিলাটা তার নিজের সঙ্গে করে একটা কুকুরকে বয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য ল অ্যান্ড অর্ডার বা রুলস অনুযায়ী কি না, রুলস অনুযায়ী যে কোনো অ্যানিমেলকে বা কোনো অ্যানিমেলকে বাসের মধ্যে নিয়ে যাওয়া যাবে না, সেটা হচ্ছে একটা রুলসের মধ্যে পড়ে। তো হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামাং আদার প্যাসেঞ্জার, এবং তিনি ওয়াচিং দ্য ইনসিডেন্ট, এবং যখন তিনি এই ঘটনাটা দেখছিলেন, লক্ষ্য করছিলেন, অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামাং আদার প্যাসেঞ্জার, এবং অন্যান্য যাত্রীদের প্রতিক্রিয়াটাও তিনি দেখছিলেন। দ্য অথর ওয়ান্ডার্স, এবং লেখক তখন অবাক হয়ে গেছিলেন, কেন হোয়েদার রুলস শুড বি টেম্পার্ড উইথ গুড উইল, যে কোনো ধরনের রুলস বা নিয়মকানুন থাকা দরকার গুড উইল মানে হচ্ছে ভালো মানসিকতা বা সদ ইচ্ছা নিয়ে, ইন অর্ডার টু মেক দ্য মোর হিউম্যান, যেটা যে নিয়মটা মানবিক হয় বা মানবিক রূপ দেয়। তো সেই জন্য বলছে যে রুলস বা যে কোনো ধরনের রুলস, সেই রুলসটা কেমন থাকতে হবে না, সেই রুলসটাকে হতে হবে মানবিক রূপ নিয়ে এবং সদ ইচ্ছার সঙ্গে থাকতে হবে, বা সদ ইচ্ছা নিয়ে সেই রুলসটাকে করতে হবে, তবেই সেটা রুলসের মধ্যে পড়লো। তো যেটা আমি আগে আলোচনা করেছিলাম দেখবে শুরুর আগে, তো তখন সেখানে আমি কি বলেছিলাম, যে কোনো ধরনের রুলস বা নিয়ম, যে নিয়মটা হচ্ছে মানুষের সুবিধাজনক হয়, যে মানুষের ইচ্ছা করে যেটা গ্রহণ করতে পারে, সেই রুলসটাকে রাখতে হবে, যে এমন কোনো রুলস রাখলে হবে না যেটা মানুষের ক্ষতি হয় বা মানুষের অসুবিধা হয়। এখানে ঠিক সেরকম দেখো, এই যে গল্পটা যেটা আমরা পড়তে চলেছি, সেই গল্পটাকে ঠিক ওই ঘটনাটাই বা ওই যে নিয়মটাকে বা ওই যে লয়ের ঘটনাটাকে লেখক এখানে তুলে ধরেছেন একটা হাসির ছলে একটা কুকুরের মাধ্যমে দিয়ে। তার কারণ হচ্ছে আমরা একটু আগেই পড়লাম যে ওনার যে কবিতা, ওনার যে স্টোরিগুলো, সেই স্টোরিগুলো কি না সহজ সরলভাবে আমাদের যে বাস্তব জীবন, সেই বাস্তব জীবনকে তুলে ধরা হয়। তো এখানে ঠিক সেরকম বাস্তব জীবনের একটা ঘটনাকে, যে ল অ্যান্ড অর্ডার, যে নিয়ম শৃঙ্খলা বা আইন কানুন, সেটাকে তুলে ধরা হচ্ছে হাসির ছলে, অর্থাৎ একটা কুকুরের মাধ্যমে দিয়ে, যে একটা লেডি বা ভদ্র মহিলা একটা বাসের মধ্যে কুকুরকে নিয়ে যাচ্ছেন। তো রুলস অ্যান্ড অর্ডার বা ল অ্যান্ড অর্ডার অনুযায়ী কি না, রুলস অনুযায়ী যে বাসের মধ্যে কোনো কুকুরকে ক্যারি করা যাবে না। তো সেই জন্য কন্ডাক্টর ওই যে লেডি উইথ দ্য ডগ তাকে বাস থেকে নেমে যেতে বলছেন, কিন্তু বাকি যে প্যাসেঞ্জারগুলো আছে, সেই প্যাসেঞ্জারগুলো কি না, সেই প্যাসেঞ্জারগুলো তারা কিন্তু বিরক্ত প্রকাশ করছে। তার কারণ হচ্ছে তারা ওই যে কনকনানি ঠান্ডার মধ্যে ছাদে যেতে হবে, সেটা তারা চাইছে না গো, যে তারা চাইছে যে না থাকুক এখানে বাসের মধ্যেই থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই গো, কিন্তু কন্ডাক্টর তার যে রুলস, সেই রুলসটাকে দেখাতে চাইছে বা রুলসটাকে প্রেজেন্টেশন করতে চাইছে। তো এটা রাইটার বা লেখক তিনি অবজার্ভ করছেন, এবং তিনি তখন নিজেই বলছেন শেষে, গল্পের শেষে ওই যে কন্ডাক্টরের সঙ্গে তিনি কথা বলবেন, এবং তিনি তখন তাকে এই বলে বোঝানোর চেষ্টা করবেন যে নিয়ম শৃঙ্খলা বা আইন কানুন এগুলো হচ্ছে মানুষের সুবিধার জন্য। তো মানুষের যদি সুবিধা হয় তাহলে নিয়ম রাখতে হবে, আর যদি পরিস্থিতি অনুযায়ী বা এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যেটা মানুষের, সেই নিয়মটা রাখলে মানুষের অসুবিধা হবে, তখন সেই নিয়মের চেঞ্জেস আনতে হবে। এটাই লেখক ওই কন্ডাক্টরকে তখন বোঝাতে চাইছেন। এইভাবে তিনি এই যে নিয়ম শৃঙ্খলার ব্যাপারটা তিনি মানুষের কাছে প্রেজেন্টেশন করছেন। ওকে, লেটস কাম টু দ্য টেক্সট।
at first, at the beginning, I was traveling in a bus. এখানে লক্ষ্য করো আই দিয়ে শুরু হচ্ছে। আই মিনস কি না, আই হচ্ছে ফার্স্ট পারসন। তো এখানে আই কথাটা ব্যবহার করা হয় সেই রাইটিংসগুলোর ক্ষেত্রে যেখানে গল্পের যে রাইটার বা গল্পের যে ন্যারেটর সে নিজেই প্রেজেন্টেশন করছে বা নিজেই বলছে বা নিজেই দেখেছে, সেরকম যখন বোঝানো হবে। তো এই ধরনের রাইটিংসগুলোকে কী বলা হয় না, যখন গল্পে ফার্স্ট পার্সন অর্থাৎ যে রাইটার তিনি যখন লিখছেন বা তিনি যখন দেখছেন বা তিনি যখন বলছেন, তখন সেই টেকনিকটাকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক। অর্থাৎ এই যে স্টোরিটা, এই স্টোরিটা লেখা হচ্ছে কি না ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিকে। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, যে আমি একটা বাসে ভ্রমণ করছিলাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ফুল স্টপ। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এবং যখন বাসে ভ্রমণ করছিলেন তখন কেমন ছিল না, কোল্ড নাইট, ঠান্ডা রাত্রি। কেমন ঠান্ডা না, বিটারলি। বিটারলি মানে কি না তিক্ত। এখানে কোনো সম্পর্ক নেই, কীরকম না ঠান্ডাটা বিটার কখন হয় না, যখন কনকনানি ঠান্ডার, অর্থাৎ বিটারলি মানে হচ্ছে এখানে ব্যবহার করা হবে কনকনানি ঠান্ডা। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, যেটা ছিল একটা কনকনানি ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং বাসের একদম শেষ প্রান্তেও। আমরা কি জানি না, দেখবে বাসে যখন যাতায়াত করি বা বাসে যখন চাপি তখন দেখবে সামনে বসে থাকলে সামনে দিয়ে দেখবে প্রচণ্ড জোরে বাতাস কাটে, সেই জন্য সামনে প্রচণ্ড ঠান্ডা লাগে। কিন্তু ওই যে ঠান্ডাটা, সেই জন্য বিটার কথাটা ব্যবহার করা হচ্ছে যে কনকনানি ঠান্ডা। তার জন্য কি করছে না, ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, যে বাসের একদম শেষ প্রান্তেও, দ্য ইস্ট উইন্ড কার লাইক এ নাইফ, যে পূর্বের যে বাতাসটা, সেই পূর্বের বাতাস ছুরির মতো আঘাত করছে। মানে ছুরির আঘাত করে মানে কি, ছুরির আঘাত করে মানে হচ্ছে প্রচণ্ড একটা কষ্ট সহ্য করতে হয় বা প্রচণ্ড একটা কষ্টকর ব্যাপার ছুরির আঘাতটা। তো এখানে যে ঠান্ডাটাকে, সেই ঠান্ডাটাকে তুলনা করা হচ্ছে নাইফের সঙ্গে, যে এতটাই ঠান্ডা প্রবল। আর কোন ঠান্ডাটা বা কোন দিক থেকে বাতাসটা হচ্ছে, ইস্ট উইন্ড থেকে। তো আমরা কি জানি যে শীতকালে বা আমরা যখন কনকনে ঠান্ডা ফিলিং করি তখন কোন দিক থেকে না, নর্থ সাইডে। কিন্তু এই যে রাইটার, সেই রাইটার কি ব্রিটিশ রাইটার, সেই জন্য ওনাদের ওখানে বা ইংল্যান্ডে যে ঠান্ডাটা বা বাতাসটা বলছে সেটা ইস্ট সাইড থেকে। তো অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, যে একদম বাসের শেষ প্রান্তীয় পূর্বের বাতাসটা ছুরির মতো আঘাত করছে, সেই জন্যই ঠান্ডাটাকে বলা হচ্ছে বিটারলি কোল্ড নাইট, যে কনকনানি ঠান্ডা, তিক্ত যেটা। দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস। তো দ্য বাস স্টপ, দেখবে বাস স্টপেজগুলোতে বাস থামে, তো সেরকম একটা বাস স্টপে বাসটা থেমেছে। দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান, এবং দুজন মহিলা এবং একজন পুরুষ গট ইন টুগেদার, যে তারা একসঙ্গে বাসে উঠলো, গট ইন মানে ওটা। অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস, এবং পূর্ণ করে দিল ভ্যাকান্ট প্লেসেস। ভ্যাকান্ট মানে কি না, খালি জায়গাটাকে। খালি জায়গা মানে দেখো বাসের মধ্যে অনেকগুলো সিট থাকে, তো যে বাসটাই লেখক যাচ্ছেন সেই বাসে অনেকগুলো সিট ফাঁকা আছে, তো যে ফাঁকা সিটগুলো ছিল তিনজন যে বসে পড়লো। অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস, অর্থাৎ ফাঁকা যে জায়গাটা সেই জায়গাটাকে পূর্ণ করে দিল। দ্য ইয়াঙ্গার ওমেন, অর্থাৎ কজন মহিলা ছিল, দুজন মহিলা ছিল, আর একজন ম্যান আছে, পুরুষ ছিল। তো ওই যে দুজন মহিলার মধ্যে যে ছোট ছিল, মানে ছোট দ্য ইয়াঙ্গার ওমেন, যে অল্পবয়স্ক যে ভদ্র মহিলা, ক্যারিড এ লিটিল ডগ, সে বয়ে নিয়ে যাচ্ছিল বা তার সঙ্গে কি ছিল, একটা পেকিনিজ ডগ। পেকিনিজ ডগ মানে কি না, পেকিনিজ ডগ মানে হচ্ছে স্মল সাইজ উইথ ফ্ল্যাট ফেস, অর্থাৎ সেই কুকুরটার কথা বলা হচ্ছে যে কুকুরটার ছোট্ট সাইজ এবং মুখটা চ্যাপটা। যেমন দেখবে ভোডাফোনের একটা অ্যাড দেওয়া হতো, সেই ভোডাফোন অ্যাডে একটা কুকুর থাকতো, সেই কুকুরটা যেমন দেখতে, এখানে পেকিনিজ ডগ হচ্ছে সেই কুকুরটার কথা বলা হচ্ছে, সেই ধরনের কুকুরের কথা বলা হচ্ছে। তো দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড এ লিটিল পেকিনিজ ডগ, যে অল্পবয়স্ক যে ভদ্র মহিলা যিনি ছিলেন, ক্যারিড এ লিটিল পেকিনিজ ডগ, তিনি একটা পেকিনিজ ডগ বহন করছিলেন, অর্থাৎ ছোট্ট চ্যাপটা মুখওয়ালা কুকুর নিয়ে যাচ্ছিলেন। দ্য কন্ডাক্টর মানে আমরা জানি যে ভাড়া বা ফেয়ার নেই বাসে। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এলো, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের কাছে ভাড়া চাইলো,
ফেয়ার্স, FARES, ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া, FAIR ফেয়ার মানে হচ্ছে ফর্সা বা মেলা, FEAR ফেয়ার মানে ভয়, আর FARE ফেয়ার মানে হচ্ছে ভাড়া। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, যে কন্ডাক্টর এলো তাদের কাছে এবং তাদের কাছে ভাড়া চাইলো। দেন হিজ আইজ, তারপর তার চোখ, তার মানে কার চোখ না কন্ডাক্টরটার চোখটা, দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ, তারপর কন্ডাক্টরের চোখটা কোন দিকে গেল না কন্ডাক্টরের চোখটা গেল বিডি আই ডগ, বিডি আইড মানে কি না স্মল অ্যান্ড ব্রাইট আইড ডগ, যে ছোট্ট এবং জল করা চোখ সেই কুকুরটার তার দিকে গেল, বা কন্ডাক্টরের চোখটা গেল সেই বিডি আইড অর্থাৎ ছোট্ট এবং জল করা কুকুরটার চোখযুক্ত কুকুরটার দিকে। আই স ট্রাবল কামিং আপ, আমি দেখলাম যে সমস্যা একটা তৈরি হতে চলেছে, অর্থাৎ যেই কন্ডাক্টর ওই কুকুরটার দিকে লক্ষ্য করলো বা কুকুরটাকে দেখলো তখনই লেখক ভাবতে শুরু করলো যে আই স, আমি দেখলাম ট্রাবল কামিং আপ, যে একটা সমস্যা তো ঘটতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, দিস ওয়াজ দ্য অপরচুনিটি, দিস ওয়াজ দ্য অপরচুনিটি, যে এরকম একটা সুযোগ, ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যে এটার জন্য কন্ডাক্টর অপেক্ষা করেছিল, যে দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যে এরকমই একটা সুযোগের জন্য, অপরচুনিটি মানে কি না অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, যে এরকমই একটা সুযোগের জন্য বা এরকম কন্ডাক্টর অপেক্ষা করেছিল, অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তার উদ্দেশ্যটা কী ছিল না ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, যে সে একটা কিছু করবেই, অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সব থেকে বড় রকম বা সবচাইতে বেশি যেটা করা যায় বা এই পরিস্থিতিতে সে সব থেকে বেশি বা তার উদ্দেশ্যটাই হচ্ছে যে যতটা পারা যায় এই ক্যাওটিক পরিবেশটাকে বা খারাপ পরিস্থিতিটাকে তৈরি করা, সেটা তার উদ্দেশ্য ছিল। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ, যে আমি তাকে এমন এক ধরনের মানুষ হিসাবে তাকে টাইপ করলাম বা চিহ্নিত করলাম, কেমন টাইপের মানুষ না হু হ্যাড এ জেনারেল ভগ্রাইভেন্স, যে যার একটা সাধারণ কি না সাধারণ ভগ্রাইভেন্স, তো ভগ্রাইভেন্সটা মানে কি না জেনারেল একটা সাধারণ মানে অস্পষ্ট, গ্রাইভেন্স, গ্রাইভেন্স মানে কি না রাগযুক্ত অভিযোগ বা রাগ মিশ্রিত অভিযোগ। তো মার্কড হিম অ্যাজ দ্য টাইপ, যে আমি তাকে এমন একটা টাইপের মানুষ হিসাবে চিহ্নিত করলাম বা বুঝে নিলাম, হু হ্যাড এ জেনারেল ভগ্রাইভেন্স, যে যার একটা অস্পষ্টভাবে মানে যেটা সে প্রকাশ করতে চাইছে না কিন্তু বোঝা যাচ্ছে, গ্রাইভেন্স মানে কি না রাগযুক্ত অভিযোগ বা রাগ মিশ্রিত অভিযোগ, অর্থাৎ মনে মনে তার একটা রাগ আছে এবং অভিযোগ আছে অ্যাবাউট এভরিথিং, যে সব কিছু ব্যাপারেই। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে এমন মানুষ আছে দেখবে যে সে কাজ করছে আর অন্যজন বা তাকে একটু টাফ কাজ করতে হচ্ছে, অন্যজন বসে আছে বা অন্যজনকে অন্যরকম কাজ করছে, তার প্রতি যে ঈর্ষা বা হিংসা, সেটাই এখানে ভগ্রাইভেন্স বলা হচ্ছে, সেইটাকেই এখানে ভগ্রাইভেন্স অর্থে সেটাকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ অস্পষ্টভাবে একটা রাগ। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রাইভেন্স, এবং সব থেকে তার বেশি বা পার্টিকুলার মানে নির্দিষ্টভাবে, গ্রাইভেন্স মানে হচ্ছে রাগ বা অভিযোগ, রাগযুক্ত অভিযোগ কার কাছে না এগেনস্ট প্যাসেঞ্জারের বিরুদ্ধে, অর্থাৎ যে প্যাসেঞ্জারগুলো বাসে উঠছে সেই প্যাসেঞ্জারগুলোর প্রতি তার সব থেকে গ্রাইভেন্স মানে হচ্ছে রাগযুক্ত অভিযোগটা। কোন প্যাসেঞ্জারগুলো না সেই প্যাসেঞ্জারগুলো দেখো করা আছে অ্যাডজেক্টিভগুলো যুক্ত করা আছে, যে এগেনস্ট প্যাসেঞ্জারগুলো কি না হু কেম, যারা এসেছিল অর্থাৎ যারা বাসে উঠেছিল, অ্যান্ড স্যাট ইন ইজ বাস, এবং তার বাসে বসছিল, হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে শিভার্ড মানে কি কাঁপা, হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে দরজায়
কাঁপছিল, তখন তার এই অস্পষ্টভাবে যে রাগটা, অভিযোগ সম্পূর্ণ রাগটা, সেটা দেখাচ্ছিল কাদের প্রতি? না সেই যাত্রীগুলোর প্রতি যারা বাসে উঠছিল এবং বসে পড়ছিল, আর যখন তাকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে হচ্ছিল। তাহলে এটাই হচ্ছে তার অভিযোগ, রাগযুক্ত অভিযোগ বা রাগ মিশ্রিত অভিযোগটা এই কারণে যে আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডায় মরছি, আর ওরা সব বাসে উঠছে আর বসে পড়ছে। এটাই হচ্ছে তার রাগ। নেক্সট দেখো কি বলছে এরপর কন্ডাক্টর বলছে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, যে তুমি অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যাবে। দ্য ডগ আউট, কুকুরটাকে বাইরে বের করো। হি সেড, হি মিনস কি? না হি মিনস হচ্ছে কন্ডাক্টর, হি মিনস হচ্ছে কন্ডাক্টর। তাহলে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। কন্ডাক্টর কি বলছে? ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, যে কুকুরটাকে নিয়ে কুকুরটাকে তুমি বাইরে বের করো। তখন ওই যে ওম্যানটা কি বলছে? তো আই মিনস হচ্ছে ওম্যানটা, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, যে আই শ্যাল সার্টেনলি, আমি নিশ্চিতভাবে ডু নাথিং অফ দ্য কাইন্ড, যে আমি কিছু করতে পারবো না, অর্থাৎ আমি কিছু করবো না গো। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, যে আপনি এটা ধরে নিতে পারেন বা আপনি এটা মনে করতে পারেন যে আমি কিছু, বা যে কুকুরটা আমি যে ভিতরে ঢুকেছি তার জন্য আপনার কোনো ক্ষতি হবে না বা কিছু হবে না গো। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, যে আমি এটা নিশ্চিত যে কিছু হবে না গো। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, যে আপনি আমার নাম এবং ঠিকানা নিয়ে নিতে পারেন। অর্থাৎ যদি কুকুরটা কোনো প্রবলেম করলো বা কোনো সমস্যা হলো বা যাত্রীদের কোনো প্রবলেম হলো কুকুরটার জন্য, তাহলে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। সেই জন্য আপনি আমার নাম এবং ঠিকানা নিয়ে নিতে পারেন। এটাই সেড দ্য ওম্যান, মহিলাটা তখন বলছে। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, এবং এই মহিলাটা কী করছিল? এভিডেন্টলি মানে স্পষ্টভাবে এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, যে এরকম একটা চ্যালেঞ্জ বা প্রতিক্রিয়ার আশাই করেছিল যে আমি বাসে উঠতে যাব আর কন্ডাক্টর আমার সঙ্গে এরকম একটা আচরণ করবে, সেটা সে আগে থেকে ভেবেই নিয়েছিল, আর সেটাই হলো। সি হ্যাড এভিডেন্টলি, মহিলাটি স্পষ্টভাবে এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, এরকম একটা প্রতিক্রিয়ার এক্সপেক্ট করেছে, আশা করেছিল, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং কি উত্তর দিতে হবে সেটাও সে জানতো। মহিলাটি জানতো যে কি উত্তর দেবো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, যে ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, যে তুমি অবশ্যই কুকুরটাকে বাইরে বের করো। দ্যাটস মাই অর্ডার, এটাই আমার আদেশ। অর্থাৎ কন্ডাক্টর আবার একবার বলছে যে ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, যে তুমি অবশ্যই কুকুরটাকে বাইরে বের করো। দ্যাটস মাই অর্ডার, এটাই আমার আদেশ। তারপর কি বলছে দেখো, মহিলাটা বলছে, যেই বলেছে যে কুকুরটাকে তুমি বাইরে বের করো, দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ, তখন মহিলাটা কি বলছে? আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, এরকম একটা ওয়েদারে আমি বাসের ছাদে যাব না। অর্থাৎ তাকে যেই বলেছে যে কুকুরটাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ো, তার মানে হচ্ছে ওকে তো বাড়ি ফিরতে হবে, তো বাড়ি ফিরা মানে হচ্ছে তাকে ওই বাসেই যেতে হবে, তো সেই জন্য তাকে ছাদে যেতে হবে। তো সেই জন্য কী বলছে? আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, যেরকম একটা ওয়েদারে আমি কিন্তু বাসের ছাদে যাব না। ইট উড কিল মি, যে আমি মারা যেতেও পারি বা আমি মারা যাব। সেট দ্য ওম্যান, মহিলাটি বলছে। ঠিকই ব্যাপার, যেরকম একটা কনকনে ঠান্ডা, যেটা বিটারলি কোল্ড ওয়েদার বলা হচ্ছে, উইন্টার বলা হচ্ছে, তো সেরকম একটা ওয়েদারে যদি বাসের ছাদে যাওয়া হয় এরকম একটা হাওয়াতে, তো সত্যি করেই তার নিউমোনিয়া ধরে ফেলবে, সে মারা যাবেই। তো সেই জন্য মহিলাটা কি বলছে? আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, এরকম একটা ওয়েদারে আমি বাসের ছাদে যেতে পারবো না। ইট উড কিল মি, আমি মারা যাব। সেট দ্য ওম্যান, মহিলাটি বলছে। তো তখন কি বলছে দেখো, যে সেড হার লেডি কম্পেনিয়ন, তার যে আর একজন মহিলা সঙ্গী ছিল, কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী। সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়। সেড হার লেডি কম্পেনিয়ন, তার মহিলা সঙ্গীটা বলছে যে নিশ্চিতভাবে নয়, না তুমি যাবেই না। সার্টেনলি মানে নিশ্চিতভাবে বলছে, না তুমি যাবে কেন, তুমি যাবেই না। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, যে তুমি তো আগে থেকেই, বা তোমার তো কাশি লেগেই আছে, বা তোমার তো কাশি ধরে ফেলেছে, তাহলে এরপর যদি তুমি ছাদে যাও তাহলে তোমার পরিস্থিতিটা কী হবে সেটা ভাবো। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, যে তোমার তো কাশি হচ্ছে।
ইটস ননসেন্স, যেটা একদম মূর্খামি বা এটা একদম বোকামি কাজ। সেড হার মেল কম্পেনিয়ন, তার পুরুষ যে সঙ্গী, কম্পেনিয়ন মানে সঙ্গী, তো তার যে পুরুষ সঙ্গী সে বলছে ইটস ননসেন্স, এটা একদম মূর্খামি, এটা একদম মূর্খগিরি করছে কন্ডাক্টর উদ্দেশ্যে বলছে ইটস ননসেন্স, এটা খুবই মূর্খামি। ওকে, তো আমরা কি শিখলাম এখান থেকে তাহলে? এখানে আমরা অল অ্যাবাউট এ ডগ যে টাইটেলটা, সেই টাইটেলটা অনেকটা দেখবে সার্থক হচ্ছে। তার কারণ কি না, পুরো ঘটনাটা হচ্ছে কিন্তু ওই অল অ্যাবাউট একটা কুকুরটাকে নিয়ে, একটা ডগকে নিয়ে, সেই জন্যই অল অ্যাবাউট এ ডগটা আমরা এতটা যেটা পড়লাম সেখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে যে টাইটেলটাকে। তো আমরা কি পারপাস বা কি উদ্দেশ্য নিয়ে রাইটার এই গল্পটাকে লিখছেন ওই রুলসটাকে নিয়ে, ওই বাসের, তো এখানে একটা রুলসকে তুলে ধরছেন, যে রুলসটা হচ্ছে বাসের মধ্যে কুকুর নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ যে কোনো অ্যানিমেলকে বাসের মধ্যে নিয়ে যাওয়া যায় না গো। তো এই যে রুলস, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। কীরকম না, এই যে মহিলাগুলো যাচ্ছে তাদের মধ্যে একজন মহিলার কাছে কুকুর আছে, তো তাকে কী করতে হবে, একদম রাত সন্ধ্যা নেমে গেছে, তাকে বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফিরতে মানে হচ্ছে বাসের সংখ্যা কম বা বাস নেই বলে চলে, শেষ, বা হয়তো একটা দুটো থাকতেও পারে। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে কনকনে ঠান্ডার মধ্যে তাকে অবশ্যই বাড়ি ফিরতে হবে। তো আদার্স যে প্যাসেঞ্জারগুলো তারা তো কোনো অভিযোগ করছে না, তারা চাইছে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই গো, কিন্তু তাতেও কন্ডাক্টর চাইছে যে বাস থেকে নেমে যেতে এবং ছাদে যেতে, কিন্তু এটা একটা অসুবিধাজনক। সেই জন্য এখানে কি করতে হবে না, এখানে রুলসটাকে পরিবর্তন করতে হবে, কিন্তু কন্ডাক্টর কোনো কথা শুনছে না। তো এরপরে ঘটনা কি ঘটলো সেটা আমরা নেক্সট ডে জানবো। ওকে, থ্যাংক ইউ।